রাত এখন বাজে 10টা। বসে আছি আমি শেখ মহলের ডাইনিং টেবিলের ডিনার করছি আর কি। আমার সামনে বসে আছেন রিজওয়ান। বারবার আমার কেমন কেমন করে দেখছেন, আর চোখে তাকাচ্ছেন, আবার বাঁকা চোখে তাকাচ্ছেন। আমি জানি কেন তাকাচ্ছেন, আমার সামনাসামনি দেখেই তাকাচ্ছেন। শুধু তিনিই নয়, জীবনে যত মানুষের সামনাসামনি হয়েছি প্রথমে তারাও আমার দিকে তাকিয়েছে এমনভাবে, কৌতূহল নিয়ে। আসলে আমি দেখতে একটু অন্যরকম, যদিও আমি বাঙালি, কিন্তু দেখতে আমায় একদম ইংরেজের মতো। বাকি সবার তুলনায় আমার ত্বক একটু বেশি মসৃণ আর সাদা রঙের, একরকম ধবধবে সাদা আমার গায়ের রং। তার মধ্যে লাল আভা লেজ রয়েছে মুখ জুড়ে, একরকম ইংরেজদের মতোই আমি। আমার চুলগুলো বেশ অদ্ভুত, সেখানে সবার চুল কালো ঘন সোজা, সেখানে আমার চুল কালো আর উজ্জ্বল, কপারি লালচে বা বলতে পারেন অটাম রেড শেডে রাঙানো ওয়েব পড়া। আমার চোখ হেজেস আই সবুজ আর বাদামি মিশ্রণের এক চোখ। সূর্যের আলো ফলে আলাদা রঙের ঝলক দেখা যায় নাকি অনেকে বলেন, আর এই জন্য আমার বারবার খুঁটিয়ে দেখছেন রিজওয়ান। হাই পুরুষ মানুষ এমনি সুন্দরী রমণী দেখলে চোখ সরাতে চায় না। অফিস থেকে রিজওয়ান 3টার সময় চলে এসেছেন বাড়িতে, আর আমি এসেছি একটু আগে। একটু আগে কেন, আসলে অফিসে আমার ডিউটি শেষ হয় সন্ধ্যা 6টায়। সেখান থেকে আমি শপে গিয়ে কাজ করি। একটা ছোট্ট শপ আছে যা আমি আর আমার 2 বান্ধবী মিলে চালাই। এতে আইসক্রিম, কেক, ফল ফুল আর গিফট বক্স মানে এসব সেল করি। এখন পরিশ্রম করছি শুধু একটা ফ্ল্যাট কেনার জন্য। 2 রুমের একটা ফ্ল্যাট যদি কিনতে পারি তবে নিজের মাথা গোঁজার ঠাঁই তো হবে। টেবিলে বসে আছি আমি, রিজওয়ানের বোন রোজা, ওনার আম্মু রাজিয়া শেখ। আমি ওনার আম্মু বলেই ডাকি। সত্যি ছেলের বউ করে এনে মেয়ের মতো আগলে রেখেছেন আমায়। আমি মাথা নিচু করে খাচ্ছি, কোনো কথা বলছি না, বলতে ইচ্ছেও করছে না। রেজান হঠাৎ আম্মুকে উদ্দেশ্য করে বলেন, আম্মু তুমি না কল দিলেই বলতে একটা হেকমতকারী মেয়ে এনেছি ঘরে। তুই তার মূল্য বুঝলি না। তা এই হিকমতের অবস্থা, চুল কালার করা, পাম করা, চোখে মনে হয় লেন্স লাগানো। এই বলে তাচ্ছিল্য করে হেসে দেয়। আমি বেশ অস্বস্তিতে পড়ে যাই, ছল ছল চলে তাকাই ওনার দিকে। সত্যি সবাই এমন বলে? তখনই আম্মু বলেন, ওর এগুলো জন্ম থেকেই। আমি যে সত্যি এমন কেউ বিশ্বাস করে নাই যে দেখে। সেই বলে আমি নাকি বিদেশি, হয়তো আমি বিদেশি কারো সন্তান। আমি ঠিক জানি না। এতিমখানায় বড় হয়েছে তো, মা বাবার পরিচয়টা কখনো জানা হয়নি। তবে আমি নিশ্চিত আমার বাবা মা কেউ একজন ব্রিটিশ ছিলেন, নয়তো আমি এমন হতাম না। যদি নিকাব বোকরাম না পরে বাইরে যেতাম তবে সোশ্যাল হয়তো মিস ব্রিটিশিয়ান নামে পরিচিত পেতাম। রিজওয়ান হেসে আম্মুকে প্রশ্ন করে, কি বলছে আম্মু? বাংলাদেশি মানুষ ইংরেজির মতো হয় নাকি? রোজা পানির গিলাস পানি হাতে নিয়ে বলে, ভাইয়া প্লিজ হাসা বন্ধ করো। ও সত্যিই এমন সুন্দর। ওর বাবা অথবা মা নিশ্চয়ই ইংরেজ ছিলেন, যদি ওনারা থাকতেন তবে জানতে পারতি। রেজন আর কিছু বলেন না, এক পলক আমার দিকে তাকিয়ে আবার খেতে শুরু করেন। তখনই আম্মু বলেন, রেজওয়ান দেশে যেহেতু মায়ের কাছে এসেছো, তবে মায়ের পছন্দ করা মেয়ের সাথে সংসার করতে হবে। তুমি করবে কি? যদি করো না, তবে বাবা নিজের মায়ের কথা ভুলে যাও। এমন কথা শুনে চমকে তাকাই আমি আম্মুর দিকে। কি এত সরাসরি কথা? রিজন থতমত খেয়ে এক পলক আমার দিকে তাকান, তারপর আমতা আমতা করে বলেন, আমি ভেবে দেখব। আম্মু কঠোর গলায় বলেন, অনেক ভাবার সময় পেয়েছ, আগামীকাল সকালে আমার উত্তর চাই। ও বলে আম্মু টেবিল থেকে উঠে পেছনের দিকে যান। আমিও পানি খেয়ে চুপচাপ উঠে যাই। রেজন রাগ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে, হয়তো কিছু একটা আমাকে কিছু করার নেই। রোজা উঠে আসে, আমি কিচেনে চলে আসি। রোজা আমার পেছন পেছন এসে বলে, যাক অবশেষে তো আর ভাইয়ের সংসার হবে। আমি রোজার দিকে তাকিয়ে মুচকে এসে বলি, দেখ গে, তোর ভাই মনে হয় লাগেজ গুছাচ্ছে আবার আমেরিকায় যাওয়ার জন্য। রোজা এটা শুনে ছোট উল্টে বলে, তুই মনে হয় সব জানিস। ভাইয়া এবার যাবে না, দেখে নিস। আমি দীর্ঘশ্বাস ফেলে ফ্রিজ থেকে একটা সফট ড্রিঙ্ক নিতে নিতে বলি, তোর ভাই তাকাইলে কি আর না তাকাইলে কি, আমার কিছু যায় আসে না এসবে। রোজা মুখ ভেঙচি দিয়ে বলে, হয়েছে, আর ভাব দেখাস না, বেস্ট ফ্রেন্ড হই,
তোর আমি সব জানি, তোর সম্পর্কে আছে। আমি হেসে ফেলি। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড রোজা, আমার 3 বান্ধবী, 3 বছরে আমাদের সম্পর্কের। আমি, রোজা আর মাইশা। তো যাই হোক, ওর সাথে বকবক করতে করতে নিজের রুমে চলে আসি। আমার এই বাড়িতে আলাদা একখানা রুম দেওয়া হয়েছে। রুমটা একদম আমার মনের মতো, বড় ব্যালকনি, বড় জানালা, সব মডার্ন জিনিসপত্র। আমার রুমটা মডার্ন, মিনিমালিস্ট স্টাইলে সাজানো। হালকা অফ হোয়াইট ওয়েলেসের সাথে নিউট্রাল টোনের কার্পেল আর ম্যাট ব্ল্যাক ফার্নিচার। বড় বেড, সোফা, একপাশে ফ্লোর টু সিলিং গ্লাস জানালা, জানালার সঙ্গে যুক্ত একটা ছোট ব্যালকনির বড় দরজা। জানালার পাশে রাখা আছে একটা স্লিম মডার্ন প্লেয়ার কর্নার, ওয়াল মার্টিনন ক্লিবার্ড, দিক নির্দেশক, নরম জানলা নামাজ এবং একটি সেলফে সযত্নে রাখা কোরআন শরীফ, তাসবিল আর আতরের ছোট্ট বোতল। সব কিছুই একদিন ক্লিন করে রেখেছি। রুমের অন্য পাশে আছে এক টুকরো ব্যক্তিগত স্পেস, একটি টাওয়াল ডেস্ক যেখানে ল্যাপটপ, জানালা আর এক কোণে ছোট সাদা আলকুরসি লেফট। টেবিলের উপর একটি মিনিমাল ক্যালিগ্রাফি অল্টো ফ্রেম। আলহামদুলিল্লাহ। রুমে এসে অফিসের কিছু কাজ নিয়ে বসে পড়ি। আগামীকাল প্রজেক্ট, সব কিছু বুঝে দিতে হবে রিজওয়ানকে, নয়তো কুত্তার মতো কাউ কাউ করবে। আর সারাদিন আমার অসম্ভব কাটিয়েছে। একটা কুমির এই রেজওয়ান শেখ। আপনার তো পরিচয় দেওয়া হলো না। আমি নওরিন আরা নুজা, বয়স 20, অনার্স 2য় বর্ষে পড়ছি। আমার ডাক নাম নুজা। জানি না নামটা কে রেখেছেন। ছোটোবেলায় এতিমখানায় বড় হয়েছি। 12 বছর বয়সে অন্য এতিমখানায় মহিলা মাদ্রাসায় শিফট হয়েছি। অবশ্য সেটা আগে এতিমখানার হেড ম্যাডামই করেছিলেন। 14 বছর বয়সে যে এতিমখানায় থাকতাম, সে এতিমখানায় হেড ম্যাডাম আমায় নিজের মেয়ে বানিয়ে বাড়ি নিয়ে যান। ওনার স্বামী মারা গিয়েছিলেন, ওনার সন্তানও নেই। লাভ ম্যারেজ করেছিল বলে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। আমি ওনার জীবনে যাওয়ার পর আমিও ওনার দুনিয়া হয়ে উঠি। আমার দুনিয়া বলতে উনিই ছিলেন। আমার মা মেয়ে একে অপরের দুনিয়া ছিলাম। কিন্তু আফসোস, আমার কপালে সুখ রইল আর কই। আমার বয়স যখন 17, তখনই আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। কিন্তু আমি জানতাম না, আমার মা আমার সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য ওনার বান্ধবী রাজিয়া অর্থাৎ আম্মুর সাথে কথা বলে সপ্তাহের ভেতরে আমার আর রেজওয়ানের বিয়ে দিয়ে দেন। বিয়ের পরের দিন যেমন রেজওয়ান আমায় ত্যাগ করে চলে গিয়েছিলেন, তেমনি আমার মা, আমার দুনিয়া, আমার একমাত্র আশ্রয় আমায় ছেড়ে চলে গিয়েছিলেন। তবে তিনি জেনে গেছেন যে আমি সুখে আছি। সে থেকে আমার পড়াশোনার সব কিছুর দায়িত্ব রেজনের মানেন। তিনি তা পালনও করেছেন। মেয়ের মতো রেখেছেন আমায়। আমি নিজে কিছু করতে চাই বলেছিলাম, তাই ওনার অফিসে জব দিয়েছিলেন। আমি এই জব করে অল্প অল্প করে টাকা জমাচ্ছি নিজের মতো বাঁচার জন্য। কারণ আমি জানি রেজওয়ান আজ নয় কাল আমায় ডিভোর্স দিয়েই দেবেন। তখন আমি কি পরিচয় থাকবো এই বাড়িতে? আর ওনারই বা কোন মুখে রাখবেন আমায়? জানেন, এই দুনিয়াটা না বড় কঠিন, তাই নিজের পথ নিজেই খুঁজে নিচ্ছি। রেজওয়ান শেখ, বয়স 28। জানি না কী কাজ করেন, তবে এখন থেকে তো ছিও শেখ সিস্টেমের। মা রাজিয়া শেখ, বাবা ইমরান শেখ, ছোট বোন রোজা শেখ যে আমারই বয়সী। ওনার নানা বাড়িও শেখ বংশ, ওনার দাদা বাড়িও শেখ বংশ। তাই তো স্বামীর থেকে আলাদা থাকলেও রাজিয়া শেখ রয়েছে। আর শেখ সিস্টেমটা রাজিয়া শেখ আর তার পরিবারে, যার একমাত্র উত্তরাধিকার রেজওয়ান শেখ। ওনার বাবা মায়ের আলাদা থাকার কারণে আমরা জানা নেই, শুধু জানি আলাদা থাকেন। আমেরিকায় নাকি ইমরান শেখের অনেক বড় বিজনেস আছে। বিষয়টা সুন্দর। হাজব্যান্ড ওয়াইফ দুজনই মিলিয়নিয়ার বিজনেস পারসন। এসব ভাবতে ভাবতে কাজও করেনি। প্রায় ঘন্টাখানিক বসে থাকায় পা জমে গেছে, তাই উঠে দাঁড়াই। ধীরে ধীরে ব্যালকনিতে যাই। বাইরে হালকা বাতাস দিচ্ছে। রাতের বাতাস আসলেই অনেক সুন্দর লাগে গায়ে লাগলে। আমার ব্যালকনিটা আধুনিকতায় ভরপুর। মাঝারি আয়তনের চারপাশে কাচের রেলিং, যার ওপর সোনালি রঙের ধাতব ফ্রেম। মেঝেতে কাঠের টেক্সচার টাইলস, যা রোদ পড়ে থাকলে চকচক করে। কোনায় রাখা আছে একটা ছোট্ট কাঠের টেবিল আর দুটো বেহিমিলিয়ান শৈলের চেয়ার। এটি আমার বই পড়া বা বিকেলের চা পানের নিরিবিলি স্থান।
এক পাশে রাখা দোলনা চেয়ার, যেখানে বসে আমি হিজাব পরে সন্ধ্যা নরম বাতাস চোখ বন্ধ করা অনুভব করি প্রকৃতিকে। চারপাশে ঝোলানো রয়েছে সবুজ লতানো গাছ, কয়েকটা সাদা পাটের মধ্যে গোলাপ ও তুলসী। এই কোনায় ছোট্ট একটা জায়নামাজ রাখা, পাশে রাখা কোরআন খোলা একটা সুন্দর কাঠের রোল, দেওয়ালের ওপর আরবি। ব্যালকনিতে যেখানে কানে আসে একটা গানের সুর, তার হঠাৎ চোখ পড়ে পাশের ব্যালকনিতে। ও মা, এ তো দেখি অন্ধকারের মধ্যে রেজওয়ান। ওনার পাশের রুমটাই আমার, সেই সুবাদে দেখা। ওনাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে গান গাইছেন, মন প্রাণ উজাড় করে গাইছেন। গানটা হলো আস্তা গরিবুল্লাহ। এসব কি গান? এগুলো মুখ দিয়ে উচ্চারণ করে কেমনে? আমার তো কান দিয়ে মগজ গলে পড়ে যাচ্ছে। এই রাত দুপুরে গান শুনেছি। কেন যে এলাম ব্যালকনিতে? ভুলটা আমারই। রেজান হয়তো আমার উপস্থিতি টের পেয়েছেন, তাই গান বন্ধ করে ধীরে ধীরে উঠে এসে একদম আমার ব্যালকনির কাছে এসে দাঁড়ান। উনি কাছে আসতে স্পষ্ট দেখতে পাই, ছি, কি নির্লজ্জ পুরুষ! গায়ে শুধু একটা গিরেট হাফ কোয়ার্টার, উপরের অংশ পুরোপুরি উন্মুক্ত, গলায় ঝুলছে একটা স্লিম গোল্ড চেন। হালকা বাতাসে দুলছে সেটাও। তার শরীর একদম ফিট, যেমনি জিমে ঘাম ঝরিয়ে তৈরি হয়। বুলেট শোল্ডার, ডিফাইনার কালার বোন, বুকের স্পষ্ট মাস্ক আর টোনস অবশ্য একাকার শেড করা লাইট এমনভাবে ফুটে উঠেছে চোখ সরিয়ে নেওয়া মুশকিল হয়ে পড়েছে আমার পক্ষে। গায়ের ত্বকটাও পরিষ্কার, হালকা গন্ধ আসছে, কোনো এক্সপোর্ট বডি স্প্রে। ওনার এই বডি ল্যাঙ্গুয়েজ, নজর পড়ার কায়দা সব মিলিয়ে যে কারো চোখে আটকে যাওয়ার জন্যই যথেষ্ট। আমি চোখ নামিয়ে নিতে চাইলেও চেয়ে থাকি, মনে হচ্ছে উনি দৃশ্যটা তৈরি করে দিয়েছেন আমার জন্য। ভেতরটা কেমন ছটফট করছে, অস্বস্তিও লাগছে, আবার অদ্ভুত এক অনুভব, লজ্জা লাগছে আমার। এমন পরিস্থিতিতে পর্ব আশা করিনি, তাই আর না তাকিয়ে নিজের চোখ সংযত করে চুপচাপ রুমের দিকে পা বাড়াই। তখন উনি ব্যালকনির রেলিংয়ে দু হাত ধরে আমায় বললেন, শুনো মেয়ে। ডাক শুনে আমি থমতে চাই না, কিন্তু আমার পা থেমে যায়, ভেতরটা টাস করে ওঠে। না জানি আমার এই পুরুষটা আমায় কি বলবে। থমকে গিয়ে ঘাড় ঘুরে পিছনে তাকিয়ে শান্ত গলায় বলি, জি বলুন। উনি চোখ দিয়ে ইশারা করে বলেন, এদিকে এসো। আমি চুপচাপ ওনার সামনে যাই, গিয়ে বলি, বলুন। উনি আমার প্রশ্ন করেন, সংসার করতে চাও আমার সাথে? এমন প্রশ্নের সাথে সাথে স্তব্ধ হয়ে যায় আমি। কি উত্তর দেবো খুঁজে পাচ্ছি না, কিন্তু উত্তর দিতে হবে, তবে ভেবে চিনতে। তাই নির্লিপ্ত গলায় বলি, আপনার কি চাওয়া? উনি তপ্ত শ্বাস ফেলে বলেন, শুনো, আমি সরাসরি বলছি, আমায় তোমার পছন্দ নয়। আমি তোমার সাথে সংসার করতে আসিনি। আমি এসেছি আম্মুকে আব্বুর কাছে নিয়ে যেতে, আর আম্মুকে রাজি করাতে হলে তোমার সাথে সংসার করতে হবে। তাই আমি চাই কয়েকটা মাস তুমি সংসার করার নাটকটা করো আমার সাথে। এমনিতেই তো আমার বউ নামে বসে আছো আমার বাড়িতে। এমন আবদার শুনে হুঁশ উড়ে যায় আমার, কিন্তু আমার কাছে এই প্রস্তাবটা একটাই সুযোগ মনে হয়। তাই আমি সাথে সাথে বলি, ঠিক আছে, তবে এই বিনিময়ে আমার কিছু চাই। রেজওয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, আর কি চাইবে? নিশ্চয় টাকা চাইবে। সমস্যা নেই, টাকা পেয়ে যাবে, তবে এই ডিল সম্পর্কে কেউ যেন না জানতে পারে। আগামীকাল থেকে নাটক শুরু করবে, ওকে? সত্যি কত সহজে আমায় লোভী ভেবে নিলেন। মেকিয়ে হেসে আমি বললাম, আমার টাকার প্রয়োজন নেই, আমার মুক্তি চাই। দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দিনমোহরগুলো ঠিকঠাক দিয়ে দেবেন। রেজান হাসি দিয়ে উত্তর দিলেন, হাহ, এই না বললে টাকা দরকার নেই তো, এখন চান দিনমোহর? আমি দাঁত চেপে বললাম, দিনমোহর আমার পাওনা, এটা আমার দয়া নয়, বুঝলেন? রেজান আবার হেসে বলেন, ওকে ওকে, পেয়ে যাবে যা চাও, তারপর আমার ঘাড় থেকে নেমে যাও। আমি আর কিছু বললাম না, চুপচাপ ঘরে চলে এলাম। তখনই পিছন থেকে বলেন, বাই দা ওয়ে, তোমার নামটা কি? আর আমি ওনার দিকে তাকাতেই না ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট করে বললাম, নুজা। এই বলে আমি চুপচাপ রুমে ঢুকে গেলাম। আমার নুজা যাওয়ার দিকে তাকিয়ে রেজা নিজে থেকে বলে, ভাই, মেয়েটা আসলেই মারাত্মক সুন্দর, একদম ইংল্যান্ডের প্রিন্সেসদের মতো। এরপর নিজের সঙ্গে হেসে বলে, সো হোয়াট, ও সুন্দর হোক বা না হোক তাতে আমার কি, আমার প্রয়োজন এই আজব থেকে মুক্তি।